হায় হায় বিধাতা, এ কেমন বাড়িতে আমার বাবা মা আমাকে বিয়ে দিল। এ তো দেখা যাচ্ছে একটা মাটির কুঁড়ে ঘর। এই বাড়িতে আমি থাকবো কি করে? কত স্বপ্ন দেখেছিলাম পাশের গ্রামে জমিদারের বউ হব, কিন্তু এখন দেখা যাচ্ছে একটা দিনমজুরের বউ হলাম। আমি এখানে এক মুহূর্তও থাকতে পারবো না, এক মুহূর্তও না। এরকম একটা গরিব পরিবারে আমার বিয়ে হবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। বৌমা, তুমি শান্ত হও। তোমার বাবা মা খুব ভালো করে দেখে শুনেই তো আমার ছেলের সাথে তোমার বিয়ে দিল। আমরা গরিব হতে পারি মা, কিন্তু আমাদের ভালোবাসার কোনো কমতি হবে না। এই যে আমার মেয়ে মিনু, মিনু তোমার সাথে সারা দিন গল্প করবে। হ্যাঁ বৌদি, আমি তোমার সাথে সারা দিন গল্প করব। তুমি একটু শান্ত হও। তাছাড়া আমি অনেক ভালো ভালো রান্নাও করতে পারি বৌদি। রাখো তোমার গল্প আর রান্না। তোমরা কি রান্না করতে পারো সেটা আমার খুব ভালো করে জানা আছে। তোমাদের মতো গরিব মিসকিনদের সাথে আমি এক মুহূর্তও থাকতাম না। শুধু আমার বাবার সম্মান যাবে তাই থেকে যাচ্ছি। তোমরা আমার সাথে সম্পর্ক গড়ার চেষ্টাও করবে না বলে দিলাম। হ্যাঁ গো মা, এত রাগ করো না। সারাটা দিন কিছু খাওনি তো, চলো একটু খেয়ে নেবে। মা, কিছু মনে করো না, ও বড়লোকের মেয়ে তো, একটু রাগী আর জেদি। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। মিনু, তোর ভাবির জন্য খাবার রেডি কর। তোমাদের মতো গরিবরা কি এত খায় তা আমার খুব ভালো করে জানা আছে। চলো দেখি, খাওয়া খাওয়া করছো এত, কি যে খেতে দেবে সেটা দেখি গিয়ে আগে। বৌমা খাও, মিনু তোমার জন্য অনেক যত্ন করে রান্না করেছে। খেয়ে দেখো, খুব ভালো লাগবে। ছি ছি ছি, এই খাবার আমি খাবো? এটা কোনো খাবার হলো? এটা তো আমার বাড়ির কুকুর বেড়ালরাও খায় না। ছি, আমি এসব খেতে পারবো না। ভাবি, এখন কষ্ট করে এটা খেয়ে নাও। বিকালবেলা ভাইয়াকে বলবো মাংস কিনে নিয়ে আসতে, তারপর তোমাকে রেঁধে দেব, সেটা মজা করে খেও। হ্যাঁ বউ, রাতে মাংস ভাত খেজো আর এখন এটা খাও। আর ডাল ভাতও কিন্তু খেতে মজা লাগে, একবার খেয়ে দেখো। রাখো তোমার মাংস ভাত। তোমরা কি খাও আমি খুব ভালো করে জানি। আমি তোমাদের সাথে আর এক মুহূর্ত থাকতে পারছি না। কে কোথায় আছো? আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাও। আমি যে আর পারছি না। আমি তো আপনাদের মতো গরিব মানুষের সাথে আগে কোনোদিন কথাও বলতাম না ঠিকভাবে। বৌমা, তুমি আমাদেরকে এভাবে অপমান করছো? আমরা যদি বড় লোক হতাম তোমাদের মতন, তাহলে কি এভাবে কথা বলতে আমাদের নিয়ে? আমার ছেলে আর মেয়ে যখন খুব ছোট ছিল, তোমার শ্বশুর মারা গেছে। আমি ওদের কোলে পিঠে করে খুব কষ্টে বড় করেছি। বৌমা, আমরা গরিব হলেও আমরা তোমাকে অনেক ভালোবাসি আর ভালো রাখবো। আচ্ছা, তুমি কি চাকরি করো আর কত টাকা মাইনে পাও? আজকে আমায় তোমার সব খুলে বলতেই হবে। হা হা হা, গিন্নি তুমি আমাকে হাসালে গো। আমাদের মতো মূর্খ সূর্খ মানুষকে কে চাকরি দিবে? আমি তো দিনমজুর গো, মানুষের ক্ষেত খামারে কাজ করে খাই। কি? তুমি এসব কি বলছো? শোনো, তোমাদের এই বাড়িতে আমার থাকতে গা ঘিন ঘিন করে, বমি আসে। আমি এখানে আর থাকতে পারবো না। তুমি যদি আমাকে রাখতে চাও তাহলে একটা পাকা বাড়ি করে দিতে হবে, আর তা না পারলে আমি চলে যাব। গিন্নি, তুমি এসব কি বলছো? তুমি এভাবে কথা বললে আমার বুকের ভেতরে খুব কষ্ট হয়। আমি, আমার মা আর আমার বোন তোমাকে খুবই ভালোবাসি। তুমি এভাবে কথা বলো না। আমার এসব ভালোবাসার দরকার নেই। আমার কাছে টাকাই সব। বাবা মা, তোমরা এ কোথায় আমাকে বিয়ে দিলে? আমি এখানে আর থাকতে পারছি না বাবা, আর পারছি না। গিন্নি, তুমি কান্না করো না। তুমি এভাবে কান্না করে না। গিন্নি, তুমি থামো। কি গো, মেয়েটাকে কতদিন বিয়ে দেওয়া হয়ে গেল, কোনো খোঁজ খবরই নিচ্ছ না যে? মেয়েটাকে এত গরিব বাড়িতে বিয়ে দিলে
ও কি মানিয়ে নিতে পারছে সেটা আল্লাহই ভালো জানে। শোনো গিন্নি, রহিম খুব ঈর্ষাত একজন ছেলে, তাই ওর সাথে আমার মেয়েকে বিয়ে দিয়েছি। আমার মেয়ে তো বড্ড অহংকারী ও যেন ভালো মানুষ হয়, এজন্যই রহিমের সাথে বিয়ে দিয়েছি। কিছুদিন পর পায়েল অসুস্থ হয়ে যায়। তোমাদের এ বাড়িতে থেকে থেকে আমি এত অসুস্থ হয়ে গেছি, আমি এখান থেকে চলে যেতে চাই। আমি এখানে থাকলে মারা যাব। বৌমা, তুমি আমাদের সাথে থেকে থেকে অসুস্থ হয়ে গেলে? আমাদের যে খুব অপরাধী মনে হচ্ছে বৌমা। আমার আগে থেকেই স্বপ্ন আমি জমিদারের ছেলের সাথে বিয়ে করব। আমি সেটাই করতে চাই। আমি তোমাদের এখানে আর থাকতে চাই না। শোনো গিন্নি, তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করো, তোমাকে আমরা আর জোর করে আটকে রাখব না। কিন্তু তুমি একটু সুস্থ হও, তারপরে চলে যেও। ততদিন আমাদের সেবা করার একটু সুযোগ দাও গিন্নি। হ্যাঁ ভাবি, তোমার দুটি পায়ে ধরি, তুমি এখন যেও না, সুস্থ হয়ে চলে যেও। আমরা তোমাকে খুব ভালোবাসি ভাবি, খুব ভালোবাসি। তুমি আমাদের কথা একবার শোনো। ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু সুস্থ হওয়ার পর আমি একদিনও থাকব না, এটা মনে থাকে যেন। আমি এখন পুরোপুরি সুস্থ, আমি চলে যেতে চাই। তোমরাও বলেছিলে আমি সুস্থ হলে চলে যেতে দেবে। ঠিক আছে বৌমা, তুমি যাও। তবে একটা কথা মনে রেখো, তোমার জন্য আমাদের দরজা চিরদিন খোলা থাকবে। তোমার যখন ইচ্ছে হবে তুমি আসতে পারো। আর তোমাকে আমরা খুবই ভালোবাসি। যদি কখনো মনে হয় দেখা করে যেও। ভাবি, তোমার দুটি পায়ে ধরি, তুমি যেও না। তোমাকে যে আমি খুব ভালোবেসে ফেলেছি ভাবি। তুমি চলে গেলে আমার যে খুব কষ্ট হবে, আমাদের সবার কষ্ট হবে ভাবি। আরে রাখো তোমার কান্না, আমি খুবই কষ্টে তোমাদের সাথে থেকেছি। আমি এমনি গরিব মানুষদের পছন্দ করি না। আমি আসি, অনেক দেরি হয়ে গেছে। গিন্নি, তুমি আমাকে বলে গেলে না, আমার কথা শুনে যাও। কিরে মিনতি, তুই এখানে কেন? তোর এই অবস্থা কেন? দেখে তো মনে হচ্ছে কেউ তোকে অনেক মেরেছে। হ্যাঁ রে বন্ধু, তোর বিয়ের কিছুদিন পরই পাশের গ্রামে জমিদারের ছেলের সাথে আমার বিয়ে হয়ে যায়। জমিদারের ছেলে আর ওর পরিবারের সবাই মিলে আমার ওপর খুব অত্যাচার করে। আমাকে সব সময় বলে বাপের বাড়ি থেকে এটা নিয়ে আসো সেটা নিয়ে আসো, আর তা না দিতে পারলেই মারধর করে। তোর কপালটা অনেক ভালো রে বন্ধু, তুই একটা ভালো মানুষ পেয়েছিস। টাকার থেকে মানসিক শান্তি বড়। জীবনে ভালো একটা মানুষ খুব দরকার। তুই তোর স্বামী আর স্বামীর পরিবারকে অনেক ভালো রাখিস। তুই খুব ভালো থাকিস বন্ধু। ঠিক আছে মিনতি, আমার একটা খুব জরুরি কাজ পড়ে গেছে, আমি আসি রে। মা, মিনু, তোমরা সবাই আমাকে মাফ করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি এতদিন একটা মরীচিকার পিছনে ছুটেছি। আমি বুঝেছি জীবনের মানে কি। তোমরা আমাকে মাফ করে দাও। আমি তোমাদের সাথেই থাকতে চাই, তোমাদের ভালোবাসা পেয়ে। তুমি সত্যি বলছো গিন্নি? তুমি আমাদের সাথে থাকবে? আমরা তোমাকে খুব ভালোবেসে আমাদের কাছে রাখব, দেখো তোমার কোনো অসুবিধা হবে না। এরপর মিনু, রহিম আর মিনুর মা খুব খুশি হয় পায়েল ফিরে আসাতে। তারপর থেকে তারা সুখে সংসার করতে থাকে।